তেকুক ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ধরনীর বুকে আধার নেমেছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে জেকে বলতে শুরু করে, তুমি যখন আগের থেকেই আমাকে চিনে গিয়েছিলে তবে কেন কিছু করনি? আমি সবটা জানি। জিমিন আমাকে সেই দিনের ঘটনার সম্পর্কে সবকিছুই বলেছে। তোমার এখানে ছদ্মবেশে আসা, জিমিনের চুপ থাকা, ওই লোকগুলো যদি তোমার খোঁজ পেয়ে যায় তবে তোমার সমস্যা হবে। আমার মনে হয়েছে তোমার এখানে এইভাবে থাকাটাই সেফ, তাই আমি তোমাকে তোমার মতো থাকতে দিয়েছি। সরিতে, কিসের জন্য? তুমি আমাদের জন্য কত কিছুই না ভেবেছো, কত কিছু করেছো, আর আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি। তে কিছু বলছে না দেখে জেকে টেকে তার দিকে ঘোরায়। তে, তুমি কান্না কেন করছো? আমি কি? তুমি খুব খারাপ, তুমি কিচ্ছু বোঝো না, কিচ্ছু না। তে জেকের বুকে কিল ঘুষি মারতে শুরু করে। তের ওই নরম হাতের বাড়িতে জেকের জিম করা বডির ওপরে তার কোনো প্রভাবই পড়ছে না। তবুও জেকে অভিনয় করে বলে, আ তে, আমি ব্যথা পাচ্ছি তো। জেকের কথা শুনে তে সাথে সাথে থেমে যায়। আমি কি বুঝতে পারছি না তে, তুমি কি বোঝাতে চাইছো? হুম? কিছু না, ছাড়ো, আমি নিচে যাব। তে, জেকের এমন নেশা ভরা কণ্ঠে টের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে নিজের জায়গাতেই জমে গেছে। ভালোবাসি। প্রথম দেখাতেই তুমি আমার মনের কুঠিরে জায়গা করে নিয়েছো। সময়টা খুব কম, তবে ভালোবাসা হতে কি সময় লাগে? আমার হাতে হাত রেখে পথ চলবে তে, একে অপরকে বোঝার সুযোগ দেবে, তোমার মন বাগানের মালি হতে দেবে। তে কি যে বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। সেও যে জেগেকে প্রচন্ড ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি জাঙ্কুক। সকল পরিস্থিতিতে তোমার পাশে থাকতে চাই। তোমার ভালো মন্দ সবটার খেয়াল রাখতে চাই। আই লাভ ইউ জাঙ্কুক। লাভ ইউ টু তে। বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলেই তারা হারিয়ে যাবে। তে, তোমার কিছু সাহায্য লাগবে আমার। তুমি তো জানো এখানে সমস্ত পরীক্ষা করা সম্ভব নয়, আর বাইরের পরিস্থিতি ভালো নয়। আমাদের যা করতে হবে গোপনে করতে হবে। জিমিনের সমস্ত পরীক্ষা সাকসেসফুলি ভাবে করতে পারলে জিমিনকে সকলের সামনে আনতে পারবো। তখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। আমার বান্ধবীর বাবার অনেক বড় ল্যাব আছে, আমি তার সাথে কথা বলি। কিন্তু তে, আমাকে বিশ্বাস করতে পারো জাঙ্কুক, আমি ওই দিকটা সামলে নেব। বিশ্বাস করি তো তে। আর ভাল লাগে না। কি হলো? এই শীতকালে আমার ঠোঁট এত শুকিয়ে যায়, লিপ বামটা যে কোথায় রাখলাম। বলেই তে প্যান্টের পকেট থেকে লিপ বাম বের করে ঠোঁটে দিতে শুরু করে। জেকের দৃষ্টি তের ঠোঁটেই আটকে যায়। তে খুব একটা লিপস্টিক ব্যবহার করে না। তার ঠোঁট খুবই সুন্দর, গোলাপি ফোলা ফোলা। তের এমন ভেজা ঠোঁট দেখে জেকে আর নিজেকে ধরে রাখতে পারলো না। কি করছো? প্রায় 2 মিনিট পর জেকে তেকে ছাড়ে। এটা কি হলো? কি করব বেবি, তোমার ভেজা ঠোঁট যে আমাকে তোমার প্রতি আকর্ষণ করছিল। সেই দিন তোমাকে তোয়ালেতে অসম্ভব সুন্দর লাগছিল। তোমার ভেজা চুল, ভেজা ঠোঁট, তুমি পুরোটাই যে আমাকে চুম্বকের মতো টানছিলে। সেই দিন কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছিলাম জানো? তাই বলে এভাবে কেউ কিস করে? ব্যথা করছে তো এখন। তাই, দাঁড়াও, ব্যথা কমানোর ওষুধ দিচ্ছি। বলেই জেগে আবারও তের ঠোঁটে ডুব দেয়। অন্যদিকে কোরিয়ার দেগু শহরের এক আলিশান প্রাসাদের সব থেকে সুন্দর রুমের তুলোর মতো নরম বিছানায় ঘুমিয়ে আছে অপরূপ সুন্দরী একটি মেয়ে। জিন,
আমার প্রিন্সেসটা কোথায়? কোথায় আবার, এখনো তো ঘুম থেকেই ওঠেনি। এত বেলা হয়ে গেছে, দাঁড়াও আমি ডেকে আনছি। প্রিন্সেস, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। প্রিন্সেস। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, মাম্মাম যে তোমার জন্য অপেক্ষা করছে। গুড মর্নিং মাম্মাম। তাড়াতাড়ি বসো, অনেক বেলা হয়ে গেছে। জিনু, তুমি আমার প্রিন্সেসকে বকছো কেন? কোথায় বকলাম, বকবো তো এখন। জানো তোমার মেয়ে কি করেছে? কাল রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, সারা দিন শুধু পড়া পড়া, বইটাতে মুখ গুজে দিন রাত পার করে দেয়। একদম তোমার মতো হয়েছে। ও এই যুগের মেয়ে, বন্ধুদের সাথে একটু পার্টি করবে, একটু ঘুরতে যাবে, তা না করে তুমি জানো এই মেয়ে এখনো পর্যন্ত একটা বয়ফ্রেন্ড জোটাতে পারলো না। আমি যখন ওর বয়সে ছিলাম তখন কত ছেলে আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। এখনো যদি আমি চোখ মারি কত ছেলে আমার সামনে এসে হাজির হবে, জানো সেটা? জিনু, ঢপ দেয়া হয়ে গিয়ে থাকলে ব্রেকফাস্টটা দাও। হ্যাঁ, এই কি বললে? আমি ঢপ দিচ্ছি, দাঁড়াও বুড়ো তোমাকে। আরে মাম্মাম, পাপা তুমি আমার মাম্মামকে এমন ভাবে কেন বলছো? আমার মাম্মাম এখনো আগের মতনই সুন্দরী আছে, WWB আমার মাম্মাম। তা নয় তো কি। জিমিন, বস তো মা এখানে, আমি তোর জন্য ব্রেকফাস্ট আনছি। হ্যাঁ, জিমিনের জন্য পরোটা আর আমার জন্য জ্যাম রুটি। বলার সময় মনে ছিল না, এখন এটাই খাও। বেচারা আরএম, তাকে জ্যাম রুটি খেয়েই অফিসে যেতে হয়। আমার হয়ে গেছে, আমি রুমে গেলাম মামাম। যাও, আবার বইয়ে মুখ গুজে পড়ে থাকো। তুই একটা কাজ কর, বইটাকে বিয়ে করে ফেল। আইডিয়াটা মন্দ নয়। বলেই জিমিন হাসতে হাসতে তার রুমে চলে যায়। চলো এদের পরিচয়টা দিই। আরএম কোরিয়ার টপ বিজনেসম্যানের মধ্যে একজন, জিন তার ওয়াইফ। তারা খুবই মজার মানুষ, সব সময় হাসি খুশি থাকে। জিমিন তাদের একমাত্র সন্তান, আর এই জিমিনই হলো জেকের একমাত্র আদরে বোন। সেই দিন যে সকল মেয়েগুলোকে উদ্ধার করা হয়েছিল তাদের সকলকে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও জিমিন একটি মেয়েকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পায়। যখন তার জ্ঞান ফেরে সে নিজের নামটা ছাড়া আর কিছুই বলতে পারেনি। জিমিন যে হাসপাতালে ভর্তি ছিল সেই হাসপাতালে জিমিনের পাশের বেডটিতে জিনের ফ্রেন্ড ভর্তি ছিল। জিন তাকে দেখতে এসেছিল, তখনই সে জিমিনকে দেখতে পায়, তার খুব মায়া হয়। তখন জিমিনের বয়স মাত্র 12 বছর। জিন অনেক চেষ্টার পরেও মা হতে পারেনি। সে আরএমের সাথে কথা বলে এবং জিমিনের ব্যাপারে সে সবটাই জানতে পারে। জিমিনের পরিবারেরও খোঁজ করে, কিন্তু কোরিয়াতে তো জিমিনের কেউই ছিল না। তখন থেকেই তারা জিমিনকে নিজের সন্তানের পরিচয়ে বড় করেছে। জিমিন এখন কলেজে পড়ে। ডিনার টেবিলে তারা তিনজনেই ডিনার করছিল। ডিনারের মাঝেই জিমিন বলে ওঠে, আপা মাম্মাম, তোমাদের সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি এমন কথা প্রিন্সেস, যার জন্য তুমি এত ইতস্তত বোধ করছো? নিশ্চয় নতুন কোনো গল্পের বই বাজারে এসেছে, সেটার জন্যই যেমন পড়াশোনার বইগুলো পড়ে তেমন গল্পের বই পড়ার নেশা। আহ জিনু, মেয়েটাকে তো আগে বলতে দেবে। তুমি তো গল্পের বই দূরে থাক, পড়াশোনার বইগুলোও তো ঠিক মতো পড়তে না, কিভাবে যে পরীক্ষায় পাশ করেছো। কি বলে বুড়ো? মাম্মাম, পাপা তোমরা কি আমার কথাটা শুনবে? ওর বাবা কি বলবি বলে ফেলতো। আমাদের কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে আর তার জন্য আমাকে কোরিয়ার বাইরে যেতে হবে। কোরিয়ার বাইরে? তা কোথায় যেতে হবে? ইন্ডিয়া। কতদিনের জন্য? 1 মাস। একটা মাস? পাপ্পা প্রিন্সেসকে ছাড়া কিভাবে থাকবে? পাপা, এই অ্যাসাইনমেন্টটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমি ঠিকমতো করতে পারি আমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো। বুঝতে পারছি প্রিন্সেস, কিন্তু মা তুমি একা। পাপা মাম্মাম, এত চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো তো। বুঝেছি। যাও রুমে গিয়ে রেস্ট নাও আর সময় মতো ঘুমিয়ে পড়বে। রাত জেগে বই যেন না পড়া হয়। জিমিন তার রুমে চলে যেতে জিন আবারও বলতে শুরু করে, আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেল? আচ্ছা আরিম,
আমরা তো শুধু কোরিয়াতেই জিমিনের পরিবারের খোঁজ করেছিলাম, ইন্ডিয়াতে তো খোঁজ করিনি। তুমি তো বলেছিলে ওই বোগাম নাকি ইন্ডিয়াতেই থাকে। সেই দিন ওই বোগামকে ধরা যায়নি, পালিয়ে গেছিল। শুনেছি সে নাকি এখন বড় বিজনেসম্যান, খুব নামডাক হয়েছে তার। আরে ওই লোকটা আমার জিমিনের আবার কোনো ক্ষতি করতে আসবে না তো? আরে জিনু, এত চিন্তা করো না, আমাদের প্রিন্সেসের কিচ্ছু হবে না। ইন্ডিয়াতে আমার এক বন্ধু থাকে, তাদের বাড়িতেই জিমিন থাকবে, সেখান থেকেই সে নিজের কাজ করবে। বলে আরএম জিনকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দেয়। চিন্তা সেও কম করছে না, কিন্তু জিনকে সেটা বুঝতে দেওয়া যাবে না, নয়তো সে আরো বেশি চিন্তিত হয়ে পড়বে। জিমিন এয়ারপোর্টের বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত কাউকেই সে দেখতে পায়নি। পাপা যে আঙ্কেলের কথা বলেছিল, যে ছবিটা পাঠিয়েছিল, সেমন কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কি সে এখনো আসেনি? ঠিকানা আছে আমার কাছে, কিন্তু আমি তো এখানকার কিছু চিনি না, জানিও না। কি যে করি কিছু বলতে পারছি না। অন্যদিকে সুগা ঠিক কতক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে থাকা সেই মায়াবিনীকে দেখছে জানা নেই। সে তার এক বন্ধুকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল, ফেরার সময় মেয়েটিকে দেখতে পায়। তুমি কে মায়াবতী, যার এক ঝলক আমি আজও ভুলতে পারিনি? আজ তোমাকে এভাবে পেয়ে যাব আমি ভাবিনি। কিন্তু মেয়েটা এতটা বিচলিত কেন? কাউকে কি খুঁজছে? ধীর পায়ে সুগা জিমিনের দিকে এগিয়ে যায়।